রঙিলা 7 এর হায়াত হলো 2 দিন না 2.5 দিন। এই পেঁয়াজের ও দুনিয়াতে আসার পরে ওর 2.5 দিন থেকে 3 দিন হায়াত। 3 দিন পরে ওর ডায়রিয়া হয়, পাছা দিয়ে পানি পড়তে পড়তে এমনি শেষ। বুঝতে পারি একটা ছেলে, এই যে দেবুদ্দের একটা ছেলে যেমন হাসনাত আব্দুল্লাহ, ও যে কথাগুলি বলে আই লাইক হিম, সে যেগুলি করতেছে, হাসনাত আব্দুল্লাহর মতো আর 4টে ছেলে যদি বাংলাদেশে থাকতো, আমি মনে করি যে এই ছেলের সাথে 4 জেলায় 4টে থাকলে পুরো বাংলাদেশ বলছিলাম যে 110 জনের সাইজ করবো, একটা ঠিক সাইজ করে ফেলাই দিতে পারতো। কিন্তু ছেলেটা পড়ে গেছে হলে 1 লাখ, কিছু বলতে পারতেছে না একা। তারপরে যেটুকু বলতেছে, মানুষের লজ্জা হওয়া উচিত যে একা সংসদটারে কাবাইতেছে। বোঝা উচিত যে কেন বলতেছে এগুলি, মানুষের বোঝা উচিত এই জিনিসগুলি। কারণ এটা হলো চোরের দেশ, আমাদের দেশটা পড়ে গেছিল চোরের ভিতরে। এই চোরের দেশে ওই যত যাই কিছু করুক, ভালো কিছু হবে না, আমরা আশা করতে পারি না আর কি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। বন্ধুরা, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আঙ্কেল? তো কি অবস্থা, বাজারের খবর কি? না, পেঁয়াজের বাজারের অবস্থা বেশি ভালো না। মানে আজকে কত চলতেছে বাজার? আজকের বাজার নিচে 20 টাকা থেকে মাথায় 28 টাকা 27 টাকা পর্যন্ত আছে আর কি আজকে। জি, তো দাম দেখতেছি আঙ্কেল 1 মাস থেকে একভাবেই আছে। 1 মাস থেকে একভাবেই আছে। এতে গৃহস্থরা মোটামুটি একবারে পথে বসা ভাব আর কি। গৃহস্থরাও শেষ, আর এখন সাংবাদিকরাও নাই। এখন সাংবাদিকরা যদি দেখা যায় বাজার একটু বাইরে গেছে, তখন এসে উৎপাত করে, জরিমানা করে। কিন্তু এখন কেউ নাই, ভ্রাম্যমাণ আদালতও নাই, কেউ নাই। তারপর আবার নতুন করে আরেকটা সমস্যা দেখা দিছে কি, একটা বস্তা 80-90 টাকা করে দাম। এই বস্তা, এই নেট, শুধু নেটটা, তাতে ব্যাপারী গেলে আরো পরিস্থিতি খারাপ হয়ে গেছে। কিন্তু এই বস্তা, এই সিন্ডিকেট সরকার এদিকে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমি এতদিন ধরে আশায় ছিলাম যে এই কথাগুলি বলবো, যে নেটের দাম এত বাড়লো কারণটা কি, এটা সরকারের এটা দেখা উচিত। কারণ কৃষক তো এমনি পথে বসে গেছে, ব্যাপারীরা এমনি পথে বসে গেছে। তারপরে যদি একটা বস্তা যদি 80 থেকে 90 টাকা যদি কিনতে হয়, তাহলে তারা কিভাবে ব্যবসা বাণিজ্য করে খাইবো? 1 কেজি পেঁয়াজ বিক্রি করলে 22 টাকা 23 টাকা থেকে 27 টাকা 28 টাকা, একটা ভালো পরিমাণের মাল যদি 27-28 টাকা বিক্রি হয়, তাহলে একটা চাষি কিভাবে বেঁচে থাকতে পারে? তাদের বেঁচে থাকার মতন কোনো পরিস্থিতি আমি দেখতেছি না। তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে জমি চাষ করে, যে রোদ, ছাড়া পড়া রোদ, এই রোদের ভিতরে এত পরিশ্রম করে ফসল ফলায়, যদি 2 টাকা যদি নাই পায়, তাহলে এদের তো আর কোনো অস্তিত্ব থাকতেছে না। এখন সরকারের এদিক দিয়া আমার মতে পদক্ষেপ নেওয়া দরকার, যে যাতে পেঁয়াজের বাজারটা একটু ঊর্ধ্বগতি হয়, সেদিকে পদক্ষেপ নিতে হবে। যাতে বস্তাগুলির দাম একটু কম হয়। 20 টাকার বস্তা এখন হয়ে গেছে 70 থেকে 80, কয়েক গুণ বেড়ে গেছে। আগে কত ছিল? ওই যে 3 মাস আগে বা রমজানের সময় আরে 25 টাকা 30 টাকা একটা বস্তা। আর ওরা যারা বস্তা কিনতো, ওরা 20 টাকা 22 টাকা করে একটা বস্তা কিনতো। এটা সিন্ডিকেট চলে? অবশ্যই সিন্ডিকেট চলতেছে, না এরকম হওয়ার কথা না। এখন করণীয় কি আঙ্কেল? এখন করণীয় সরকার এটার ব্যবস্থা নিতে পারবো। সরকার যদি ব্যবস্থা নেয় তাইলে হবে। আর সরকার কি ব্যবস্থা নিব না নিব বলতে পারতেছি না। এই যে আঙ্কেল, একজন কৃষক বললো 2 বস্তা পেঁয়াজ বিক্রি করে 1 বস্তা সার পাওয়া যায়। হ্যাঁ, তাই 2 বস্তা পেঁয়াজ বিক্রি করলে 1 বস্তা সারের টাকা হয় কোনো মতো। 2400 থেকে 2500 টাকা নাকি 1 বস্তা সার। যে সার 700 টাকা ছিল অনেক। আর 1 বস্তা পেঁয়াজ বিক্রি করলে 1200, 1300, হাইস্ট হলে 1500 টাকা বিল আসে। এরকম। তো কৃষকের এই পেঁয়াজ চাষে কেজিতে কেমন খরচ পড়তে পারে? খরচ, একটা কামলার দাম 800 টাকা। একটা কামলার দাম 800 টাকা। উঠান থেকে আরম্ভ করে মনে করেন সম্পূর্ণ খরচে কমপক্ষে 35 থেকে 40 টাকা পর্যন্ত ওদের খরচই পড়ে যায়। এখন 40-এর ঊর্ধ্বে যদি বিক্রি করতে পারে, তাহলে ওদের কিছুটা লাভবান থাকতে পারে। কিন্তু তার অর্ধেকে এসে গেছে বাজার। 35 তো দূরের কথা, 35 টাকা বেচতে পারলে ওরা বেঁচে থাকতে পারতো। কিন্তু বাজার তো তাও কম, আরো কম। আবার এবার যারা রাখি করতেছে, রাখিওয়ালারাও কি হবে পরিস্থিতি জানি না। তবে যে গরমের পরিস্থিতি পড়ছে, রাখিওয়ালারা পেঁয়াজ বোধহয় চাঙ্গে রাখতে পারবো না বেশি দিন। কারণ কি? এই যে গরমে পেঁয়াজে পচন ধরে যাবো। পেঁয়াজ পচন ধরলে পরে তখন সর্বনাশ হয়ে যাবে একবারে।
এই যে আপনাদের আরো তো কারেন্ট নাই, হ্যাঁ। এখন আমরা কারেন্ট ছাড়াই ভিডিও বানাইতেছি। হ্যাঁ, এখন কারেন্টের এরকম সমস্যা, সব দিক দিয়ে সমস্যা। বাংলাদেশের পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে। এখন কেউ কারো মানতেছে না, সরকারও কারো ব্রেক মানাইতে পারতেছে না। এখন দেশের পরিস্থিতি কি হয়, ভয়াবহ অবস্থা। এখন এতে নিয়ে আমরা আছি বিপাকে। এখন আমরা পেঁয়াজও বিক্রি করতে পারতেছি না ঠিক মতো, কৃষকরাও ঠিক মতো মাল আমদানিও করতে পারতেছে না। হাটের চাইতে দেখা গেল হাটে 1000 টাকা বিক্রি হয়, হাটে 1000 টাকা বিক্রি হলে এখানে মানে সর্বনিম্ন 1000, এখানে এসে 30 টাকা পড়ে। আমরা মাল বেশি 22 থেকে 26 টাকা, আরো তো প্রায় 400 টাকা কম লস। সব ব্যাপারীদের দর, সব ব্যাপারীদের লস। এখন মানে কেউ এবছর ব্যবসা করে কেউ ভালো নাই। এই তেল সংকটের কারণে তো কৃষকের উপর একটা বড় প্রভাব পড়ে আঙ্কেল। তেল সংকট তো বাংলাদেশে তো তেলের কোনো সংকট নাই বলে আমরা তো শুনি, তেল প্রচুর পরিমাণে মজুত আছে। আবার মোটর সাইকেল গাড়ির সিরিয়াল দেখি 2-3 কিলোমিটার ধরে, তাই না? তারপরে সবকিছু ঠিক আছে, কিন্তু সবকিছু ঠিক থাকলে এরকম পরিস্থিতি হয় কেন? যদি সরকার যদি ঠিক মতো পরিচালনা নাই করতে পারে, তাহলে আস্তে করে জামাতের উপরে ছাড়ি দিয়ে সরিয়ে খারাপ, তারপরে দিয়ে জামাত কি করতে পারে, এদের ভিতর তো এগুলি হইব না, এরা করতে পারবো না এগুলি। আমরা দেখতাম জামাত একটা 2-4 বছর দেখতাম যে জামাত কি করতে পারে না পারে। সব জায়গায় যদি ইঞ্জিনিয়ারিং করে সবকিছু হয়, এখন যে ইঞ্জিনিয়ারিং করে তাহলে নেটের দামও এরকম ভাবে বাড়াইছে। এখন তো সব জায়গায় ইঞ্জিনিয়ারিংই চলছে। বাংলাদেশ এখন ইঞ্জিনিয়ারিং দেশ হয়ে গেছে। আগে ছিল স্বৈরাচার, এখন হয়েছে ইঞ্জিনিয়ার। এখন আমরা কোন দিকে যাব? আমরা কুন্ডার ভিতরে পড়ছি, আর জামাত পড়ছে রাজাকারের ভিতরে। মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ কালাম পড়লেই রাজাকার, টুপিওয়ালারা দেখলেই রাজাকার, সবই রাজাকার। রাজাকারের দেশ। রাজাকারের দেশ যেহেতু হয়ে গেছে, তো এখানে তো অন্য কোনো লোক থাকার কথা না। যারা রাজাকার বলে এদের এই দেশে কারো থাকার অস্তিত্ব নাই, তো এই দেশ থেকে চলে যাক। এদের রাজাকারের দেশ আমরা থাকবো না, কারণ যেহেতু এরা রাজাকারের দেশ। এই দেশটাই হলো রাজাকারের, যেখানে মেজরিটি রাজাকার, মেজরিটি পার্সেন্ট মানে 90% রাজাকার এই বাংলাদেশে। সেই দেশে তো অন্য কোনো ধর্মের লোকের থাকার কথা না। থাকার কথা আছে? কোনো মতেই থাকার কথা না। অতএব বাণিজ্যভাবে তাদের চলে যাওয়া উচিত, কারণ এটা হলো চোরের দেশ। আমাদের দেশটা পড়ে গেছিল চোরের ভিতরে। এই চোরের দেশে ওই যত যাই কিছু করুক, ভালো কিছু হবে না, আমরা আশা করতে পারি না আর কি। কারণ জামাত একটু ভালো করতে চায়, কিন্তু এই চোরেরা করতে দিব না আমাদের এই দেশে। এই চোরের দেশে এগুলি সম্ভব না, কারণ সবাই চুরি খাইতে খাইতে ধ্যান এক একজনের ভুড়ি হয়েছে। কি এই কথা বলছিল আমির হামজা, যে একের পেটের ভিতরে কালপাট আর হলো ব্রিজ, এটা মানে অন্য পর্যায়ে নিয়ে লেখালেখি বহুত কিছু শুরু হয়ে গেছে। আমির হামজার দোষ হয়ে গেছে। একজন ইসলামপন্থী লোক ইসলাম সম্বন্ধে কথা বলবো, সেটা যদি লিগেল হয়, সেটারে ইললিগেল বানায়া অন্য পর্যায়ে নিয়ে তার বিরুদ্ধে অন্যরকম আচরণ শুরু করে দেয়। এই হলো আমাদের দেশ। এই যে যেমন হাসনাত আব্দুল্লাহ বলছে যে নদী পার হয়ে গেলে মানে মাঝি কোন চুদির ভাই কথাটা বলতো, ও বলছেন মাঝি কোন দুলা ভাই। কিন্তু মাঝি কোন চুদির ভাই কথাটা এইভাবেই হইতো, নদী পার হওয়ার পরে বলতো মাঝি কোন চুদির ভাই। তাই আমাদের ছিল সেই দশা আর কি। কি বলবো, আমাদের আর ভাষ্য নাই আর কি। এখন আমরা হলো মাইনকে চিপার ভিতরে পড়ে গেছি, ঠিক আছে? আমরা হলো মাইনকে চিপার ভিতরে পড়ে গেছি। এখন এই দেশের ওই আগের শাসনই আছে। তা আগের শাসন থাকলে আগেরটা তো ভালোই ছিল, এখন বলতে গেলে সেটাই ভালো ছিল। সবাই নলের আগায় রাখতো, এটাই ভালো ছিল। এখন তার সেটা নাই, এখন তার সাথে পরিস্থিতি আরো বেশি খারাপ। তো দাম আঙ্কেল বাড়বে পেঁয়াজের? পেঁয়াজের দাম বাড়বে, লাস্টে যায় পেঁয়াজের দাম বাড়বে। মানে কতদিন পরে? এই মোটামুটি আরো কয়েক মাস যাবে, লাস্টের দিকে যায় আর কি। এই যে দামটা কম, পচা পেঁয়াজের কারণে নাকি আঙ্কেল? হ্যাঁ, না, পচা পেঁয়াজের কারণে। আর পেঁয়াজের তো বিভিন্ন ধরনের কোয়ালিটি হয়েছে, কত পেঁয়াজ আছে লাস্টিং করে না, মানে খেতে এমন সার দিছে, আবার এমন কিছু কিছু পেঁয়াজ আসছে তার নাম দিছে হলো কি কয় না, রঙ্গিলা 7।
রঙ্গিলা 7 নাকি যেন? হ্যাঁ, রঙিলা 7। হ্যাঁ, রঙ্গিলা 7 এর হায়াত হলো 2 দিন না 2.5 দিন। এই পেঁয়াজের? এই পেঁয়াজের ও দুনিয়াতে আসার পরে ওর 2.5 দিন থেকে 3 দিন হায়াত। 3 দিন পরে ওর ডায়রিয়া হয়, পাছা দিয়ে পানি পড়তে পড়তে এমনি শেষ। বুঝতে পারছো? এই রঙ্গিলা বিক্রি হয় হলো 3 টাকা 4 টাকা কেজি। তাইলে একটা কৃষক 800-900 টাকা একটা কামলা দিয়া খেতে থেকে এই পেঁয়াজ উঠায়া বিক্রি করিয়া সে কি করব? বেড়াগের বাড়িঘর বেচা ছাড়া আর উপায় নাই। যদি এরকম চলতে থাকে আগামীতে কৃষক চাষি করবো না, পেঁয়াজের চাষি করবো না। এই যে দেখো না গরমের ভিতরে কি অতিষ্ঠ হয়ে গেছে আর কি। এখন তো গরমে তো আঙ্কেল আপনার পেঁয়াজ নষ্ট হয়, পেঁয়াজ গরমে নষ্ট হইতেছে, পচতেছে। যারা চাঙ্গে রাখতেছে তাদেরও পচবো, আমাদেরও পচবো। এইগুলা কত করে আজকে? এগুলি ঠিক নাই, 22 টাকা 23 টাকা এইগুলা এগুলা এইগুলা। আচ্ছা, বিক্রি কেমন করছেন আঙ্কেল? বিক্রি মোটামুটি যাই হোক টুকটাক যা হয়েছে আলহামদুলিল্লাহ। ওটা তো বলা না, এটা আল্লাহর উপরে সবকিছু। এটার উপর আমাদের বেচা কেনা আল্লাহর উপরে সবকিছু ছেড়ে দিয়ে বসে থাকি। আল্লাহ হলো রেজেকের মালিক, আল্লাহ যেটা করবো সেটাই মেনে নিতে হবে। বিক্রি হলেও মেনে নিতে হবে, না হলেও মেনে নিতে হবে, তাই না? এটা তো আল্লাহর উপরে ভরসা। তো আঙ্কেল এই যে নেটের দামটা কমে না কেন? এটা নেটের দাম এখন সরকার পদক্ষেপ নিলেই নেটের দাম কমবে। সরকার যদি পদক্ষেপ না নেয়, কারণ এই নেটের দানা আসলে চায়না থেকে। চায়নাতে তো আর গন্ডগোল চলতেছে না, নাকি গন্ডগোল হইতেছে? না না না, এই দানা আসে চায়না থেকে। তাই এই নেটের দাম বললাম তো, আমি প্রথমেই তো বলছি চোরের দেশে যেটা আর কি, সুযোগ পাইলেই কাজে লাগায় দেয়। সুযোগ পাইছে কাজে লাগায় দিছে। অনেক টাকা তো লাভ করতেছে, প্রায় 4-5 গুণ বেশি। হ্যাঁ, এখন এই যে 16 টাকার বস্তা 70 টাকায় পাওয়া এই যে যায়। যেমন মনে করেন এই যে তেল আছে ঠিকই, এক একজনের গোডাউনে নিয়ে আটকায় থুয়ে দিছে, নাই তেল নাই। 10 টাকা তা 20 টাকা, 130 টাকার তেল হয়তো 200 টাকা 150 টাকা। যার দরকার তার তো বাধ্যতামূলক নিতে হবে। নেট ব্যবসায়ী যারা ব্যবসা করবে তাদের নেট কিনতে হবে বাধ্যতামূলক, দাম যাই হোক নিতেই হবে। ঠিক আছে, এরকম আঙ্কেল। এখন এতে গৃহস্থ বাঁচুক নাইলে ব্যাপারী মরে যাক, এতে কারো কিছু আসে যায় না, এতে সরকারের কোনো কিছু আসে যায় না। কে খায়া রইলো কে না খায়া রইলো এটার খবর নেওয়ার কারো দরকার নাই। একটা ছেলে, এই যে দেবুদ্দের একটা ছেলে যেমন হাসনাত আব্দুল্লাহ, ও যে কথাগুলি বলে আই লাইক হিম, সে যেগুলি করতেছে, হাসনাত আব্দুল্লাহর মতো আর 4টে ছেলে যদি বাংলাদেশে থাকতো, আমি মনে করি যে এই ছেলের সাথে 4 জেলায় 4টে থাকলে পুরো বাংলাদেশ বলছিলাম যে 110 জনের সাইজ করবো, একটা ঠিক সাইজ করে ফেলাই দিতে পারতো। কিন্তু ছেলেটা পড়ে গেছে হলে 1 লাখ, কিছু বলতে পারতেছে না একা একা। তারপরে যেটুকু বলতেছে মানুষের লজ্জা হওয়া উচিত, যে একা সংসদটারে কাবাইতেছে। বোঝা উচিত যে কেন বলতেছে এগুলি, মানুষের বোঝা উচিত এই জিনিসগুলি। সংসদ সদস্য যারা আছে এরা বুঝতেছে না, এরা সবই বুঝতেছে। হয়তো দেখা গেল লাস্টে ছেলেটারে এমন করতে হয়তো বাইরেও ফেলাইতে পারে, কারণ এই চোরের দেশে তো কোনো ভরসা নাই। যে দেশে 10 জন চোর থাকে, যে জায়গায় 10 জন, মনে করেন আমার এই কোম্পানিতে 10 জন লোক আছে, এই 10 জন লোকের ভিতরে 9 জন চোর, একজন যদি ভালো থাকে ওই একটারে বাঁচতে দিব না, ওই একটারে বাঁচতে দিব না, ওইটারে মারিয়া ফেলাইবো, না ওরে খেদাই দিব যেভাবেই হোক। এখন হয়তো এই ছেলেটার যে কোনো একটা বিপদ ঘটায় দিতে পারে। আর আল্লাহ না করুক, মারার মালিক হলো আল্লাহ। ছেলেটা যেভাবে কাজ করতেছে, যদি ঠিক মতো এইরকম ভাবে আর 4-5টা লোক যদি কাজ করে, আশা করি আমাদের দেশ উন্নতি হওয়া যাবে ইনশাল্লাহ। আমরা আশা করি এই ধরনের লোক আমাদের দেশে আসুক। হযরত ওমর যেভাবে দেশ পরিচালনা করছিল, আমরা চাই যে আমাদের বাংলাদেশ মুসলমানের দেশ, হযরত ওমরের মতো পরিচালনা হোক। আমরা খায়া না খায়া দেশের জন্য কাজ করব। কেউ যদি মনে করে যে ইসলাম শাসন হইলে ওই বিল্ডিং করব বাড়িতে, এগুলি করতে পারবো না, পেটে ভাত থাকবো না। এক আল্লাহর পথে যদি চলতে হয়, বিল্ডিং করব, টাকা পাচার করব, আল্লাহর পথে চললে এগুলি করতে পারবো না, সব মানুষের মধ্যে বিলায় দিয়ে দিব। কিন্তু এদেশ তো তা না, কে বাড়ি করব, কে কোন জায়গায় করবো, কোথায় টাকা পাচার করব। আরে মরার তো সময় আছে, মরতে তো হবেই, মরতে হবে একদিন। তখন কি করবা সেদিকে একটু চিন্তা ভাবনা করো তোমরা, যে মরতে হবে। মানুষের আয়ু কয়দিন? 70 থেকে 80 বছর হাইস্ট হলে বাঁচবা, এর তো কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। তারপরে বুঝবা যে কেমনটা লাগে। এই দুনিয়াটা 2 দিনের দুনিয়া, এর পরের যে দুনিয়া আছে আখেরাত, সেই আখেরাত হলো চিরস্থায়ী, আর দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে এত বাহাদুরি ভালো না।
দেশ পরিচালনা করতে হলে ইসলামিক আইন অনুসারে দেশ পরিচালনা করো, আর না পারলে সাইডে যার যার মতো যেখান থেকে আইছো সেখানে চলে যাও। যদি বাংলাদেশের মানুষ যদি সৎ থাকে, আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ বেঁচে থাকতে পারবো, সংসদের লোকের প্রয়োজন নাই, জনগণই করতে পারবো কি করব না করব। জনগণ বেছে নিতে পারবো যে কোনটা ভালো কোনটা খারাপ, জনগণ করতে পারবো। কিন্তু সংসদে বসে ওই চুরি করে সিল মারিয়া ব্যাংকে থেকে লুটমুট করে সবকিছু সব বিদেশে পাচার করে দেয়া, মানুষের ভুক্তভোগী এটার দাম বাড়াইবো সেটার দাম বাড়াইবো, এগুলি ভালো না। মরণের চিন্তা করো, যে সংসদে গেছো সংসদে থেকে ফিরে বাসায় যাইতে পারবা কিনা, এটা একটু চিন্তা করে দেখো। তোমরা কতজন আইলো আর কতজন গেল, লাভ কিন্তু কিছুই হয় নাই। এই জন্যে আর কি বলবো, ভালো মানুষের মূল্যায়ন নাই আমাদের এই দেশে। ভালো মানুষকে মূল্যায়ন করা শিখলে দেশ ইনশাল্লাহ ভালো হবে। ভালো মাইন্ডের মানুষের মূল্যায়ন করতে শিখুন, এবং যারা ভালো মানুষের মূল্যায়ন করবেন না তারা আস্তে আস্তে ভালো হওয়ার চেষ্টা করুন। যে আল্লাহ যেন, দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাই হেদায়েত দান করে, আমিন। থ্যাংক ইউ আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।